TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত। দেখছেন বিশ্বজুড়ে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, নিউ ইয়র্ক থেকে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের জীবনের গল্প তুলে আনার। আমরা তুলে আনি তাদের সাফল্য, ব্যর্থতা, তাদের জীবনের সংগ্রাম, বিশেষ করে প্রবাস জীবনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবেলা করে সাফল্যকে ছিনিয়ে আনেন। আমরা শুনবো সেই গল্প। আপনাদেরকে স্বাগত জানিয়ে রাখছি এবং আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চান তাদের মধ্যে যারা রয়েছেন উত্তর আমেরিকাতে তারা টেলিফোন করুন +17187776556 এই নম্বরে। যারা রয়েছেন ইউরোপে তারা টেলিফোন করুন +442036951830 এই নম্বরে, এবং যারা রয়েছেন অস্ট্রেলিয়াতে তারা টেলিফোন করুন +613840041117 এই নম্বরে। এবং আমাদের এই অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হওয়ার জন্য, আপনাদের মতামত কিংবা প্রশ্ন জানানোর জন্য টেলিফোন করুন 6463079828 এই নম্বরে। এছাড়া আমরা রয়েছি ফেসবুকে, আমরা রয়েছি ইউটিউবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদেরকে আমি এমন দুটি দেশে নিয়ে যাব, দুটি দেশের নামের সঙ্গে রয়েছে ল্যান্ড। একটা হচ্ছে আয়ারল্যান্ড, আরেকটা হচ্ছে পোল্যান্ড। একেবারেই অ্যান্টার্কটিকা যেই মহাদেশ তার কাছাকাছি যেই দেশটি সেটি হচ্ছে পোল্যান্ড। আমাদের সঙ্গে রয়েছেন বিরাট এক নাম। আমি আজকে খুবই আনন্দিত, আমাদের সঙ্গে রয়েছেন এক সুদর্শন আর এক সুদর্শনা। রিয়া ইসলাম রয়েছেন আয়ারল্যান্ড থেকে এবং আহমেদ রাজ বিন আয়ুব রয়েছেন পোল্যান্ড থেকে। একজন পেশায় আইনজীবী, রিয়া আইনজীবী, যদিও ব্যবসায়ী হিসেবে এরই মধ্যে বেশ সুনাম করেছেন। আয়ারল্যান্ডে তার রেস্টুরেন্ট রয়েছে, বাংলাদেশেও রয়েছে। আর আহমেদ রাজ বিন আয়ুব তিনি রয়েছেন পোল্যান্ডে। তিনি পেশায় আসলে ইঞ্জিনিয়ার। তার চেয়েও বেশি যেটা আমার ভালো লাগছে, খুবই সুদর্শন। এবং আমি জানি না যে এখন কি করছেন, কেমন আছেন আপনারা দুজনকে আগে TVN24 এর থেকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা একটু মনে করিয়ে দিতে চাই, আমরা TVN24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর, তাই পৃথিবীর সব দেশে যারা বাংলাদেশিরা যে যেখানে রয়েছেন তাদের জন্য আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করে রাখি। প্রথমে আমি একটু যাব আহমেদ রাজ বিন আয়ুব, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি TVN24 কে এবং আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে যারা প্রবাসী রয়েছে সবাইকে আমার পবিত্র ঈদুল আজহার অগ্রিম ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ আমরা এই প্যান্ডেমিক যে সময়টা, তো এই সময়টা তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, বা আমি আশা করি যে আমাদের অন্য যে প্রবাসীরা আছে তারা অনেক ভালো আছেন আর কি। এই তো আমরা শুনবো আপনার প্রবাস জীবনের গল্প। তার আগে একটু রিয়ার কাছে জানতে চাই, রিয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি TVN24 কে আমাকে ইনভাইট করার জন্য। অবশ্যই আপনাকে ধন্যবাদ, স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি রাজ ভাইয়াকে। আর দুজনের সঙ্গে কি আগে থেকে পরিচয় ছিল? খুব বেশি দিনের পরিচয় বলবো না, বাট হ্যাঁ পরিচয় তো অবশ্যই ছিল। ভাইয়াই বললো যে আপনি কি করতে চাচ্ছেন কিনা, সো আমরা একসাথে করতে পারি, সো আই থট ওয়াই নট। রিয়া, আমি জানি যে ডাবলিন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। আয়ারল্যান্ড আমরা আসলে চিনি, আমাদের কাছে অনেক রকম আয়ারল্যান্ড নিয়ে তো অনেক গল্প আছে। আয়ারল্যান্ড বলা হয় একটা স্বপ্নের দেশ। সবচেয়ে বড় ব্যাপার যে ব্রেভ হার্ট যে সিনেমা, সেই থ্রুতে আমরা আয়ারল্যান্ডের অনেক সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামের অনেক গল্প আমরা জানি। কেমন লাগে আয়ারল্যান্ডের জীবন? আয়ারল্যান্ডের জীবন খুব ভালো লাগে, কিন্তু যারা একদম বাংলাদেশ থেকে চলে আসে, বাংলাদেশ থেকে আসার পর অবশ্যই কারোরই ভালো লাগবে না, কারণ খুব শান্ত একটা দেশ। কোনো খুব বড় বড় বিল্ডিংস নেই, নিউ ইয়র্কের মতো তো ডেফিনেটলি না। সো সবার জন্য কেমন লাগবে জানি না, তবে প্রাকৃতিক দিক দিয়ে বলেন, যেটাই বলেন না কেন, আলহামদুলিল্লাহ আয়ারল্যান্ড অনেক সুন্দর একটা দেশ। যারা আসবে আই গেস ভালোই লাগবে সবার জন্য, কিন্তু যারা খুব বিজি সিটি থেকে ঘুরে আসে বা থাকছেন অলরেডি, তাদের জন্য হয়তো প্রথম দিকে একটু কষ্টকর হবে।
জি। কিন্তু আয়ারল্যান্ডে অনেক বাংলাদেশী রয়েছে, বিশেষ করে শিক্ষার্থী অনেকেই পড়ালেখা করতে আয়ারল্যান্ডে যায়, হয়তো পরে অন্যান্য দেশে বিশেষ করে ইংল্যান্ডে মাইগ্রেট করে, কিন্তু ইনিশিয়ালি তো আয়ারল্যান্ডে অনেকেই পড়াশোনা করে, সেখানে পড়ালেখারও সুযোগ অনেক বেশি নাকি? হ্যাঁ, এখানে সব মেবি আপনার 15,000 থেকে 16,000 বাঙালি হবে হয়তো এখন আছে। আর স্টুডেন্ট অবশ্যই যারা পড়ার জন্য, স্পেশালি পড়ার জন্যই আসে, তাদের জন্য আয়ারল্যান্ডে অবশ্যই অনেক সুবিধা আছে। যারা মাস্টার্স করতে চায়, এরকম অনেকেই আছে যারা পিএইচডি হোল্ডার, বেশি এখানে পিএইচডির জন্য পড়াশোনা করতে আসে, মাস্টার্স। তো তাদের জন্য অবশ্যই আয়ারল্যান্ড একটা ভালো দেশ। জি। আমি একটু আইয়ুব বিন আহমেদ রাজ বিন আইয়ুব, হ্যাঁ, বিরাট এক নাম, কিন্তু দেখতে খুবই তরুণ, কিন্তু নাম মনে হয় অনেক ভারী। কি কি অবস্থা বলেন? পোল্যান্ডের জীবন কেমন? পোল্যান্ড অনেক শান্ত, ঠান্ডা, হ্যাঁ, অ্যান্টার্কটিকা থেকে ঠান্ডা বাতাস আসে এরকম আমরা বুঝি, কিন্তু সেখানেও একটা বাংলাদেশি কমিউনিটি আছে, বাংলাদেশিদের পড়ালেখারও সুযোগ নাকি সেখানে অনেক বেশি। আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আসলে পোল্যান্ডে একদম যে ওয়েদারটা যেটা, এটা আসলে অনেকটাই ভালো, কারণ আমি কিন্তু একটা সময় রাশিয়াতে ছিলাম। তো রাশিয়ায় মস্কোতে প্রায় আমি 4 বছর 5 বছর ছিলাম ওইখানে। তো এমনও হয়েছে যে আমি রাশিয়াতে -36 সার্ভাইভ করতে হয়েছে, এখানে এত ঠান্ডা ছিল। কিন্তু যখন আমি পোল্যান্ডে আসি বা উচ্চশিক্ষার জন্য, মাস্টার্স এর জন্য যখন আবার পোল্যান্ডে আমি যখন শিফট হই এখানে, এখানে আসার পর এখানে ওয়েদারটা কিন্তু আসলে সেই রকম ঠান্ডা না, খুবই একদম যেটা ইউরোপিয়ান একটা ওয়েদার সেরকমই আমি ফিল করছি আর কি এখানে। আর এখানে যে পোল্যান্ডের যে আমাদের যে শিক্ষার্থীদের জন্য অপরচুনিটি, তো এখানে আসলে আমাদের প্রতি বছরই প্রচুর পরিমাণে বাংলাদেশি শিক্ষার্থীরা আসতেছেন এখানে পড়াশোনার জন্য। সেটা হচ্ছে অনেকে স্কলারশিপ নিয়ে আসতেছেন এখানে, হয়তো সেলফ ফান্ডিং এ পড়াশোনা করতে আসছেন এখানে। এছাড়াও যেটা হচ্ছে যে এখানে আসলে আমাদের বাংলাদেশি একটা ভালো কমিউনিটি আছে, যদিও ছোট একটা কমিউনিটি এখানে, কিন্তু এটা ধীরে ধীরে ইনক্রিজ করতেছে এখানে। তো সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা বাংলাদেশি যারা আছেন এখানে, অনেকেই এখানে স্টুডেন্ট বিষয়ে আছেন বা স্টুডেন্ট পড়াশোনা করছে এখানে। এছাড়া যারা আছেন, যারা অনেকেই রেস্টুরেন্ট বা কেবাব শপ ওইটার সাথেই জড়িত আর কি। তো এই মোটামুটি পোল্যান্ডে বাংলাদেশিরা অনেকটাই ভালো, যেটা আমরা যদি অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রির সাথে যদি আমরা তুলনা করি, কম্পেয়ার করি, তো সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা অনেকটাই ভালো আছি আর কি। যদিও এত বেশি ভালো নাই, অনেক বেশি আমরা ইনকাম করি না, অনেক বেশি টাকা ইউরো ইনকাম করি না, বাট যেটা হচ্ছে আমরা অল্প ইনকাম করি, অল্প খরচ করি, ভালো থাকি আর কি, এরকম। এমনিতে পোল্যান্ডের আয়ের বড় উৎস কি? পোল্যান্ডে যেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচার, তাদের মেশিনারি ম্যানুফ্যাকচার থেকে ওদের একটা ভালো ইনকাম আসে ওদের গভর্নমেন্টের। এছাড়া যেটা হচ্ছে যে আপনি জেনে থাকবেন যে এখানে কিন্তু আসলে ইমিগ্রেন্ট, এখানকার যে পোল্যান্ডের যারা নাগরিক, তারা কিন্তু আসলে পোল্যান্ডে জব করে না। প্রায় 3.8 মিলিয়ন যারা এখানে পোল্যান্ডের অধিবাসী, তারা কিন্তু আপনার ইউএসএ তে থাকে। আপনি হয়তো জানতে পারবেন যে ইউএসএ তে তারা জব করে অনেক। এছাড়া আপনার আয়ারল্যান্ডে জব করে তারা, এছাড়া আপনার ইংল্যান্ডে জব করে। যেহেতু এখানে পোল্যান্ডের যে স্যালারি যেটা, সেটা কিন্তু আসলে এত বেশি না, 4 to 5 ইউরো। এটা হচ্ছে যেটা আমাদের ওড জব বা মিডল রেঞ্জের যে জব গুলো আছে। তো সেটা যদি আমরা পোল্যান্ডের যারা নাগরিক, যারা আয়ারল্যান্ডে জব করে বা হয়তো ইংল্যান্ডে জব করে বা ইউএসএ তে জব করে, সেটা কিন্তু অনেক বেশি পায়। সেই ক্ষেত্রে তারা যেটা প্রিফার করে, তারা আসলে এখানে আসে, সামারে থাকে এখানে, আমাদের মতো আর কি। যারা অতিথি পাখি, যারা আমরা এখানে পোল্যান্ডে আসছে অতিথি পাখির মতো, তারাও আসলে বিভিন্ন দেশে যাচ্ছে অতিথি পাখির মতো। তো এখান থেকে ভালো একটা ইনকাম আসে, রেমিটেন্স থেকে, বৈদেশিক মুদ্রা থেকে আসে। এছাড়া যেটা আরেকটা হচ্ছে যে ওদের যে এগ্রিকালচার, যেটা ওখানে ভালো এগ্রিকালচারের ভালো অপরচুনিটি আছে। তো সেখান থেকে ওরা আসলে ভালো একটা রেভিনিউ ওরা আর্ন করে আর কি। যে আমরা বুঝতে পারলাম আসলে ম্যানুফ্যাকচারিং ছাড়াও আসলে কৃষি হচ্ছে গিয়ে পোল্যান্ডের অর্থনৈতিক মূল ভিত্তি, এবং যারা মূলত পোলিশ, তারা যেহেতু পোল্যান্ড অনেক বড় একটা কান্ট্রি, তো এখানে আসলে প্রচুর ল্যান্ড, হ্যাঁ, আসলে অধিবাসী এখানে মানুষ খুবই কম, তো এখানে প্রচুর মানে এগ্রিকালচারের একটা অপরচুনিটি এখানে আছে। তো এখানে আসলে ওদেরও যারা আসলে বড় বড় এখানে এগ্রো ফার্ম, এগুলা থেকে ভালো একটা একটা আর্নিংস আসে আর কি পোল্যান্ডের সরকারের। রাজ, আপনি তো রাশিয়াতে পড়াশোনা করেছেন, আপনি বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছেন, কিন্তু এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত, কিভাবে করে সেটি?
না, এখন হচ্ছে যে আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কে বলা হয় যে মাদার অফ ইঞ্জিনিয়ারিং। যখন আমরা আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাই, এটা টেকনিক্যাল সাপোর্ট অফ এভিয়েশন ছিল আমার। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে প্রোগ্রামিং থেকে শুরু করে আমাদের আপনার একদম টারবাইন থেকে শুরু করে মেশিনারি, এই অটোমোবাইল সবকিছুই আমাদের পড়তে হয়েছে আর কি। তো আমার আসলে একটা ইচ্ছা ছিল যে আমি আইটি নিয়ে কাজ করতে চাই, যেহেতু এখানে নিজের একটা কিছু করার অপরচুনিটি আছে, যে আমি নিজে কিছু করতে পারবো, নিজে কিছু একটা নিজের ফিল করতে পারবো সেখানে। তো আমি যখন এখান থেকে পড়াশোনা শেষ করি, তো আমি আই ওয়াজ লুকিং ফর টু স্টাডি লাইক ইন জার্মানি অর ইন পোল্যান্ড অর ইন ইউরোপিয়ান কান্ট্রি। তো তখন আসলে আমি একটা ভালো অপরচুনিটি পাই এখানে, স্কলারশিপের একটা অপরচুনিটি পাই, প্রায় 22,000 ইউরো একটা স্কলারশিপ অপরচুনিটি ছিল। তো তখন আমি চিন্তা করি যে আমার জন্য হয়তো বা এটা বেটার অপরচুনিটি, তখন আসলে আমি পোল্যান্ডে সুইচ করি এই আর কি। তো তো এখন পোল্যান্ডে কি আসলে কি আমি অপরচুনিটি রয়েছে? এখনো আমি আসলে যেটা কাজ করি, এটা একটা পার্ট টাইম হিসেবে একটা কোম্পানি সফটওয়্যার ডেভেলপার হিসেবে জব করছি। এছাড়াও কিন্তু আমার নিজের বাংলাদেশে একটা এডুকেশন কনসালটেন্সি ফার্ম রয়েছে এখানে। তো সেখানে আমি আমার যে অবসর সময়টা সেখানে আমি দেই, যে উইকেন্ডে যে সময়টা আমি চেষ্টা করি অনলাইনে আমাদের স্টুডেন্টকে কনসাল্ট করার জন্য হায়ার এডুকেশনের জন্য। তো এই তো এভাবেই চলছে আর কি। পোল্যান্ডে হায়ার এডুকেশনের কি কি সুযোগ সুবিধা রয়েছে? পোল্যান্ডে আসলে আমরা যদি কম্পেয়ার করি আমাদের আদার্স যে ইউরোপিয়ান কান্ট্রি, সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, সেখানে কিন্তু পোল্যান্ডকে আমি সবসময় যেটা বলি পোল্যান্ডকে, সেটা হচ্ছে যে উইন্ডো অফ ইউরোপ। পোল্যান্ড থেকে কিন্তু আপনার ইউরোপকে দেখা যায়। হ্যাঁ, এটা জানালা, এই জানালা থেকে ইউরোপকে দেখা যায়। একটা বাংলাদেশি কোনো স্টুডেন্ট, সে যদি ইচ্ছা করে সে এখানে আসতে পারে প্রথমে। এখানে এসে খুব চিপ, যেটা পড়াশোনা কিন্তু এখানে খুবই, টিউশন ফি খুবই কম, এখানে পড়াশোনা করতে পারে। পড়াশোনা করে কিন্তু তারা আপনার পরবর্তীতে জার্মানি, আয়ারল্যান্ড বা ইউরোপের অন্যান্য যে কান্ট্রি, নরওয়েতে, সেখানে কিন্তু তারা ভালো স্যালারিতে জব করতে পারে। এছাড়াও কিন্তু আমাদের দেশে কিন্তু স্টুডেন্টরা যেটা এখানে ভালো অপরচুনিটি আছে স্কলারশিপে পড়াশোনা করার। প্রতি বছরই কিছু সংখ্যক স্টুডেন্ট আমাদের এখানে আসে যারা স্কলারশিপ নিয়ে, এখন পড়াশোনা টোটালি ফ্রি থাকে এটা। সেটা আমার এবং সাথে কিন্তু মান্থলি তার একটা ভালো অ্যালাউন্স পায়, যেটা হচ্ছে আপনার 350 to 400 ইউরো। সেটাও কিন্তু একটা অপরচুনিটি রয়েছে। এছাড়াও যেটা দেখেছি, সেটা হচ্ছে যে একটা সময় যেহেতু আমি রাশিয়াতে পড়াশোনা করেছিলাম, সেখানেও আমার স্কলারশিপ ছিল মিনিস্ট্রি অফ এডুকেশনের, সরকার থেকে আমাদের আসলে সেখানে পাঠানো হয় রাশিয়াতে। তো সেখানেও ভালো অপরচুনিটি, রাশিয়াতে পড়াশোনা ভালো অপরচুনিটি। কিন্তু আসলে ইউরোপে যেটা আমরা জবের যে অপরচুনিটি পাই, আমরা যে ফরেনার হিসেবে যে প্রত্যেকটা জায়গায় অ্যাক্সেস আছে, সেটা কিন্তু আসলে আমরা রাশিয়াতে পাচ্ছিলাম না আর কি। কিন্তু এটা কিন্তু আমাদের ইউরোপের যে পোল্যান্ডে আমরা যে কোনো জায়গায় ইন্টার্ন করতে পারছি, যে কোনো জায়গায় আমরা পার্ট টাইম জব করতে পারছি। এটা যার যার প্রফেশনে এজ এ সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামার, অনেক হিউজ অপরচুনিটি এখানে। এছাড়াও যেটা হচ্ছে যে স্টুডেন্টরা যদি এখানে ইচ্ছা করে, তারা খুব ইজিলি, যে পোল্যান্ডে যদি তারা একটা সেমিস্টার পড়াশোনা করে, একটা সেমিস্টার পড়াশোনা করার পর তারা ইচ্ছা করলে হয়তো জার্মানিতে পড়াশোনা করতে পারছে, আরেকটা সেমিস্টার হয়তো বা আয়ারল্যান্ডে পড়াশোনা করতে পারছে। সেই ক্ষেত্রে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে স্টুডেন্টদের একটা ফান্ডিং দেওয়া হয়, এরাসমাস প্লাস প্রোগ্রামের আন্ডারে একটা অ্যালাউন্স দেওয়া হয়, যেন তারা ওইখানে লিভিং অ্যালাউন্সটা খুব সহজেই বেয়ার করতে পারে। তো আমার মনে হয় যে পোল্যান্ড যেটা বাংলাদেশিদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি পোল্যান্ডে পড়াশোনা করার। কিন্তু আমাদের যেটা আমরা দেখতে পেয়েছি, যেটা 2015, 16, 17-এ আমাদের অনেক বাংলাদেশি স্টুডেন্ট ভিসা পায় এবং তারা এখানে পোল্যান্ডে আসে, কিন্তু তারা আসলে পোল্যান্ডে থাকে নাই, তারা আসলে চলে গেছে হয়তো ইটালিতে, ফ্রান্স, হয়তো অন্য কোনো কান্ট্রিতে তারা সুইচ সুইচ করেছে। তো এখন যেটা পোল্যান্ড এম্বাসি আসলে যারা রিয়েল স্টুডেন্ট, যারা আসলে প্রকৃত হচ্ছে উচ্চশিক্ষার জন্য পোল্যান্ডে আসতে চায়, তাদেরকে ভিসা দিচ্ছে। সেক্ষেত্রে এখন কিন্তু যারা প্রকৃত স্টুডেন্ট শুধু তারাই ভিসা পাচ্ছে। জি। আপনি রাশিয়াতে যেহেতু পড়াশোনা করেছেন, রাশিয়ার চেয়ে কি পোল্যান্ডের সুযোগ সুবিধা বেশি? আমরা জানি যে রাশিয়াতেও একটা বিরাট সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী পড়ালেখা করতে যায়, রাশিয়াতে একটা ভালো বাংলাদেশি কমিউনিটি কিন্তু রয়েছে। সো পোল্যান্ডের সঙ্গে রাশিয়ার তফাৎটা কোনখানে? আসলে রাশিয়াতে যে পড়াশোনার যে অপরচুনিটি, সেটা হচ্ছে যে আমরা প্রতি বছরে কিন্তু রাশিয়ান গভর্নমেন্ট আমাদের সরকারকে, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টকে সেই 1972 থেকে স্কলারশিপ দিয়ে যাচ্ছে। প্রত্যেক বছর 40 থেকে 50 জন শিক্ষার্থী রাশিয়াতে উচ্চশিক্ষার জন্য যেতে পারে। এটা হচ্ছে পুরোপুরি সরকারি খরচে, ওইখানে আমাদের কোনো টিউশন ফি দিতে হচ্ছে না, গভর্নমেন্ট আমাদের কিছু অ্যালাউন্স দিচ্ছে। আমি রাশিয়াতে অবশ্যই পড়াশোনার জন্য ভালো, যদি তারা আসলে আসলে পড়াশোনা করতে যায়। যদি তাদের ইন্টেনশন থাকে না আমি ওখানে জব করব, জব করে টাকা ইনকাম করব, সেটা আবার আমি বাংলাদেশে সেন্ড করব, সেটা আসলে সম্ভব না রাশিয়াতে। আরেকটা হচ্ছে যে অ্যাক্সেস পাওয়াটা, আমি আপনাকে যেটা আসলে একটু আগে মেনশন করেছিলাম যে অ্যাক্সেস সব জায়গায়। রাশিয়াতে আসলে রাশিয়ান ভাষা একটা প্রবলেম ওইখানে। এছাড়াও রাশিয়ান পাসপোর্ট বা আমাদের ফরেনারদের অ্যাক্সেস খুব কম ওইখানে। তো সেই ক্ষেত্রে কিন্তু জবের যে ফিল্ড গুলো আছে, যে আমি আমার প্রফেশনে জব করাটা আমাদের জন্য আসলে একটু টাফ হয়ে যায় রাশিয়াতে।
কিন্তু যেটা আমাদের গর্বের বিষয়, আজকে বাংলাদেশে আমাদের রাশিয়ান গভর্নমেন্ট সরকারের রাজ, পোল্যান্ডেও তো আসলে পোলিশ ভাষা শিখতে হয়, পোলিশ ভাষায় কাজ করতে হয়, সেখানে ইংরেজি খুব বেশি চলে না, তাই তো? না, পোল্যান্ডে আসলে এটা হচ্ছে যে পোল্যান্ডে যে ইউনিভার্সিটি গুলো এখন সব জায়গাতেই আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই ইংলিশে পড়ার সুযোগ রয়েছে। মানে ইউনিভার্সিটি গুলো ইংলিশ মিডিয়াম টপ যে প্রোগ্রাম গুলো ওইগুলো লঞ্চ করছে, তো এখানে ভালো অপরচুনিটি রয়েছে আর কি স্টুডেন্টদের জন্য। এছাড়াও যে আমরা যদি সফটওয়্যার ফার্ম ধরি বা আপনার যদি আমরা কোন প্রোগ্রামিং বা আমরা যদি কোনো ইন্টারন্যাশনাল মাল্টিনেশনাল প্রচুর কোম্পানি রয়েছে এখানে, তো সেখানে কিন্তু আসলে পুলিশ ল্যাঙ্গুয়েজটা তেমন দরকার হয় না। ইভেন আমি কিন্তু ততটা পুলিশ জানি না, বাট আমি কিন্তু এখানে সবকিছুই করছি, তো আমার প্রবলেম হচ্ছে না কিন্তু এখানে। জি, আমরা রাজের কাছ থেকে জানবো যে বাংলাদেশের কোনো শিক্ষার্থী কিংবা আমিও যদি পৃথিবীর বিভিন্ন দেশে যে বাংলাদেশিরা রয়েছেন তারা যদি উচ্চ শিক্ষা নিতে চায়, যাদের সুযোগ রয়েছে, তারা আসলে কিভাবে পোল্যান্ডে পড়তে যেতে পারে সেই বিষয়গুলি আমরা জানবো। কারণ রাজ আমাদেরকে বলছেন পোল্যান্ডে অনেক পড়ালেখার অনেক সুযোগ সুবিধা রয়েছে, বিশেষ করে উচ্চ শিক্ষা। তার আগে আমি একটু আয়ারল্যান্ডে যেতে চাই। রিয়া ইসলাম, আয়ারল্যান্ডেও পড়ালেখার অনেক সুযোগ রয়েছে। ডাবলিন ইউনিভার্সিটি পৃথিবীর অন্যতম বিখ্যাত একটি ইউনিভার্সিটি, আমরা জানি। আপনি সেখানে ল পড়ালেখা করেছেন। ল পড়ালেখা করে ব্যবসায় কেন আবার গেলেন? ছিল আব্বুর খুব ইচ্ছা ছিল যেন আমি ল নিয়ে পড়াশোনা করি। আর আমার বাবা এদেশে আসে 2002-তে। সো সেই হিসাবে আমরা আর কি পরে আমরা ফ্যামিলি সহ আসি 2007-এ। তো আব্বুর এখানে রেস্টুরেন্ট ছিল, 2007 থেকে রেস্টুরেন্টের সাথেই জড়িত। আগেও ছিল আব্বু। সো দেখা গেছে যে রেস্টুরেন্টে সবসময় যেতে যেতে বিজনেস নিয়ে ঘাটাঘাটি করতে করতে দেখা যায় যে কখন যে এটাই আমার পছন্দ হয়ে গেল যে না, ওয়াই নট নিজের ব্যবসা শুরু করি বা ব্যবসা নিয়ে কাজ করা। এই 9টার 5টার জীবন আসলে আমার কখনোই পছন্দ ছিল না। তো সেই হিসাবে আর কি ব্যবসার কথাটা মাথায় আসে ওখান থেকে। ল তো আইনজীবী হলে তো 9টা 5টার ব্যাপার নাই, আইনজীবী হলে তো 24 ঘন্টাই আসলে আইন প্রসেসে জড়িত থাকতে হয়। এক্স্যাক্টলি। এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে তখন আপনার কি সব সময় নিজেকে আপডেট রাখতে হয়, সব খবর জানতে হবে, এন্ড সারাক্ষণ আর কি পড়াশোনা নিয়ে থাকা। তো সবকিছু থেকে আমার কাছে মনে হচ্ছিল যে ঠিক আছে, পড়াশোনা তো হলো, এখন দেখি নিজে কিছু করা যায় কিনা। তো সেখানে মানে আব্বুর পরে আমার নিজেরও একটা রেস্টুরেন্ট ছিল, এখন ওটা নেই। কারণ বাংলাদেশে তারপরে বনানীতে আমার একটা রেস্টুরেন্ট ছিল। সো ওইভাবেই আর কি পরে রেস্টুরেন্ট নিয়ে কাজ করা, বিজনেস করা, কেন জানি সবসময় বিজনেসই মনে হতো। এখনো অনেকেই বলে যে তুমি তো অনেক ছোট। সরি, বনানীতে কোন রেস্টুরেন্টে ছিল? বনানীতে আমার একটা রেস্টুরেন্ট ছিল, সেটা আরো 2 বছর আগে। সো সাডেনলি একদিন হঠাৎ করেই মনে হলো যে না, কারণ আমার প্রথম থেকেই সবসময় প্ল্যান যে আমি বাংলাদেশে মুভ হব, বাংলাদেশে থাকবো। কেন জানি এটা আমার ভিতর আসলো, আই ডোন্ট নো। সো আমার ফ্যামিলি, আব্বু আম্মু সবাই এখানে, কিন্তু আমার কাছে সবসময় মনে হতো যে না, কোনো একদিন আমি বাংলাদেশে ফিরে যাব। সো সেখান থেকে আর কি মনে হলো যে তার আগে আমার হয়তো নিজে কিছু করতে হবে, তারপর বাংলাদেশে হয়তো আমি সেটেল হতে পারবো। সো সেখান থেকে আর কি এখান থেকে বিক্রয়ের রেস্টুরেন্ট খুঁজে বাংলাদেশে গিয়ে তারপর পুরো সেট আপটা করে তখন আমার 2017 or 16 এর কথা এটা। তো তখন আসলে আমি বুঝিনি যে নিজে না থাকলে হয়তো এটা পসিবল হবে না। সো আমি ছিলাম 5-6 মাস, তারপর আমার চলে আসতে হয়েছে। সো তারপর দেখা গেল যে এভাবে করে পসিবল হচ্ছিল না, বাট আলহামদুলিল্লাহ খুব ভালো চলছিল রেস্টুরেন্ট। এন্ড বাংলাদেশে আমি জানতে চাচ্ছিলাম রেস্টুরেন্টটার নাম কি, কারণ বনানীতে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে খুবই। এখন বনানী আসলে এখন নাম ছিল ফুডিজ এভিনিউ। ওকে, তো ওটা শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হলো? হ্যাঁ, এটার কারণ হচ্ছে যে আমি তো ওখানে ছিলাম না, প্লাস আমার একটা ফ্রেন্ডও ছিল। সো তারপর দেখা গেল যে ওইটা আসলে আমরা নিজেরা না থেকে এটা পসিবল না। তারপর মনে হলো যে কোনোভাবেই পসিবল হচ্ছিল না। তারপর ওটা অফ করে দিয়েছি। বাট ইনশাআল্লাহ ইন ফিউচার, এখন তো কোভিড এর কারণে কিছুই হচ্ছে না, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো আবার কিছু একটা করব। আবার
এতে এত কিছু থাকতে রেস্টুরেন্ট ব্যবসা কেন? আপনি বলছিলেন যে আপনার বাবাও আসলে এই বিজনেসের সঙ্গে যুক্ত ছিলেন, হ্যাঁ? এবং কি ধরনের খাবার বাংলাদেশে আপনি আপনি বলছেন বাংলাদেশে আপনি রেস্টুরেন্ট করতে চান, তো কি ধরনের খাবার সেখানে দিতে চান? বাংলা খাবার নাকি ধরেন আইরিশ খাবার? আইরিশ খাবার বলতে, আইরিশরা তো আইরিশ ব্রেকফাস্ট বলতেই তারা খুব ভালো জানে। একটা ফুল ফ্যাট না, ব্রেকফাস্ট আমি আয়ারল্যান্ড বলতে আইরিশ যে কোনো জিনিস বলতে বুঝি আইরিশ স্প্রিং। ভাগ্যিস, সবাই তো আয়ারল্যান্ড চিনে হচ্ছে গিনিসের জন্য ফেমাস। তো আমি যেখানেই যাই, অনেক দেশ ঘুরেছি ইউরোপের, তো যেখানেই যাই সবাই খালি বলে যে ও ইউ আর ফ্রম আয়ারল্যান্ড, সো আমরা গিনিস খাই। আমি ওয়াজ লাইক ওকে। তো যাই হোক, এমনিতে আয়ারল্যান্ডের খাবার কেমন? আয়ারল্যান্ডের খাবার ভালো। আপনার এখানে যেমন সবকিছুই আপনি পাবেন, এখানে এমন না যে এটা হয়তো এটার জন্য ফেমাস অর এভরিথিং। ওদের ফেভারিট হচ্ছে পটেটোস, সো তারা খুব বেশি পছন্দ করে। সো ফ্রাইজ এন্ড চিপস এন্ড এভরিথিং, যেখানেই যান ওরা, ওদের এটা দরকার, ম্যাশ পটেটো, এইসব খাবার তারা খুব পছন্দ করে। আর এখানে আমাদের রেস্টুরেন্ট ছিল হচ্ছে, আমার বাবার রেস্টুরেন্ট ছিল ইন্ডিয়ান ছিল, তারপর একটা ছিল ক্যাফে, আইরিশ ক্যাফে, তারপর কেবাব শপ ছিল একটা। সো আমার যেটা লাস্টে যেটা ছিল, সেটা মানে আমাদের এখানে সেটা হচ্ছে কাবাব শপ ছিল প্লাস ইন্ডিয়ান ছিল। আর এটার মানে রেস্টুরেন্ট খোলার কারণটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই একটা জিনিস যেটা আপনি যখন কাজ করবেন মানুষের হ্যাপিনেসটা দেখতে পারবেন, খাবারের রিভিউ পাবেন, যখন কেউ ভালো বলে সেটা শুনতে খুবই ভালো লাগে। তারপর নিজে নিজে কিছু এক্সপেরিমেন্ট করা। কারণ প্রথম দিকে যেটা ছিল যে আপনার সবসময় কারোর উপর যদি আপনি ডিপেন্ডেন্ট হন, অ্যাজ কোনো শেফ রাখতে হয় আপনাকে, তখন দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো কিছুর জিরো নলেজ থাকে, সেই বিজনেসটা আপনার করা উচিত না। সো দেখা গেছে যে যখন আব্বুর বিজনেস ছিল তখন দেখলাম যে আব্বু হয়তো সবসময় ডিপেন্ডেন্ট ছিল শেফদের উপর। তো আমাদের রেস্টুরেন্টে সাডেনলি একদিন একটা শেফ সিক ছিল, বা মাঝে মাঝে এমন হচ্ছে যে তারা কোনো কারণে আসতে পারছে না, তো দেখা যাচ্ছে যে খুব বেশি প্রবলেম হতো। দেন আই ডিসাইডেড যে আচ্ছা ঠিক আছে, নিজের তো আমি শিখে ফেলি। তো সেখান থেকে আর কি কিভাবে যেন সব রেসিপি গুলো আমি শিখে ফেললাম। তারপর দেখলাম যে না, কাস্টমারের কাছে খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলতে টিক্কা মাসালা, কোরমা, এই টাইপের যে জিনিসগুলো, এগুলো খুবই ডিফারেন্ট, আমাদের দেশের সাথে একদমই মিলে না। অ্যান্ড যদি বলেন যে ইন্ডিয়ান একদম অথেন্টিক ফুড, সেটাও কিন্তু না, এটা জাস্ট কোন রকম আই গেস ইউরোপের লন্ডন বা ইউনাইটেড কিংডমের এইসব যে অনেক আগে যারা রেস্টুরেন্ট ওনার ছিলেন তাদের কারণে হয়তো এটা কোনোভাবে মানে তারা বানিয়েছে একরকম রেসিপি। সো যখন দেখলাম যে সবাই একই ধাঁচে রান্না করে, তারপর যখন আমি নতুন কিছু স্পাইস আর কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে কিছু বানাই, তখন যখন কাস্টমাররা বলে যে না খুব ভালো হয়েছে, তারপর আমার মনে হলো যে না, এটা আসলে খুবই ভালো একটা জিনিস, আমি এটা করতে পারি, বিকজ আমার সেই ক্যাপাবিলিটিটা আছে। সো সেখান থেকেই আর কি রেস্টুরেন্ট। আমরা আসলে বুঝতে পারছি আইন আইন পেশায় পড়াশোনা করেও রিয়া আসলে শেফ হয়ে গেছে। না, তা ঠিক না, তবে ভালো লাগে, এক্সপ্লোর করতে ভালো লাগে। এখনো তো জীবনের অনেকটা পথ বাকি, হয়তো ইন ফিউচার অন্য কিছুও করতে পারি, বাট বিজনেস ডেফিনেটলি, যেটাই হোক। আমরা বুঝতে পারছি খুবই, কিন্তু ব্যবসা করতে হলে তো একটা ভিন্ন মানসিকতার দরকার আছে, সেইটা মেয়েদের ভিতর নাকি একটু এই মানসিকতাটা কম, এটা কি ঠিক? না, একদমই না, এই যুগে তো একদমই না। বিজনেসের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় মানুষ ভাবে যে মেয়ে হয়ে ও কি পারবে, বা ও কি আসলে এই কাজটা ঠিকভাবে করতে পারবে কিনা, কমিটমেন্টের ব্যাপার থাকে। তারপর অনেক সময় কিন্তু ফাইন্যান্সিয়াল ভাবে আপনার অনেক সময় হয় যে বিজনেসের আপস এন্ড ডাউন থাকে, তো তখন নিজেকে স্ট্রং রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিকজ এমন না যে আমার কখনো এরকম কিছু হয়নি, আমার যেখানে রেস্টুরেন্ট করি আর যাই করি নিজের স্ট্রাগলটা নিজেই করেছি। কখনো এমন না যে আব্বুকে বলেছি যে না আব্বু তোমার এটা আছে বলেই হয়তো আমি করছি না, এরকমটা না। সো নিজের জায়গা থেকে করা। মেয়েরা এখন তো অনেক দূর, মানে আমাদের বাংলাদেশে ফেসবুকে বলেন বা বাংলাদেশে তো এখন অনেক বিজনেস করছে সবাই, এন্ড আই গেস সবাই অনেক দূর পর্যন্ত যাবেও, এটাতে কোনো ভুল নেই। সো আগের এই কথাটা হয়তো এখন আর ঠিক না।
আমারও মনে হয়, কারণ অনেকটাই দেখি এখন বিজনেসের সঙ্গে যুক্ত হচ্ছে। রাজের কাছে আমি ফিরবো, কিন্তু তার আগে আমাকে একটা বিরতিতে যেতে হবে। বিরতি থেকে ফিরে এসে আমরা রাজের গল্পটিও শুনবো, কিভাবে করে প্রবাসী হলো। একটু হালকা বলেছে পড়াশোনার জন্য, কিন্তু তারপরে সেখানে আহ, একদম প্রবাস জীবনের শুরুতে যেই কষ্টগুলো করতে হয়, যে পরিশ্রম এবং সংগ্রাম করতে হয়, সেগুলো কেমন ছিল সেগুলো আমরা জানবো। কিন্তু তার আগে নেব একটা ছোট্ট বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি একটু পরেই। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পরে আরো একবার স্বাগত। দেখছেন বিশ্বজুড়ে বাংলাদেশ। আজ আমরা রয়েছি পোল্যান্ড এবং আয়ারল্যান্ডে। আমি এখন যাব পোল্যান্ডে। সেখানে রয়েছেন আহমেদ রাজ বিন আইয়ুব, এবং আমাদের সঙ্গে আয়ারল্যান্ড থেকে রয়েছেন রিয়া ইসলাম। দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি একটু রাজের কাছে যেতে চাই। রাজ, প্রবাস জীবন তো বলে অনেক কঠিন। আপনি রাশিয়াতে পড়াশোনা করলেন, তারপরে কিভাবে করে নতুন জীবনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিলেন? খুব একটা লং একটা জার্নি ছিল। আমার পড়াশোনা ছিল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। সেখান থেকে আমি 2010 আমি এসএসসি ছিল, এবং সেখান থেকে আমি গোল্ডেন জিপিএ 5 নিয়ে এসএসসি পাস করি। তারপর আসলে আমার এক বড় ভাই আমাকে বললো যে তুমি যদি তোমার রেজাল্ট কন্টিনিউ করতে পারো, আবার যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো। সেই সময় মাত্র আমার স্কুল থেকে মাত্র 2 জন গোল্ডেন জিপিএ 5 পায়, সব বিষয়ে প্লাস থেকে 80% আপ মার্কস থাকে। তখন এক বড় ভাই বলে, উনি বর্তমানে তার্কিতে আছেন স্কলারশিপ নিয়ে। উনি আমাকে বললেন যে তুমি যদি এইচএসসি তে হায়ার সেকেন্ডারিতে যদি সেম রেজাল্ট কন্টিনিউ করতে পারো, তো তোমার একটা ভালো অপরচুনিটি আছে বাইরে পড়াশোনা করার। তো সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে ঢাকার আইডিয়াল কলেজে পড়াশোনা করি। তখন আমি স্কলারশিপে পড়াশোনা করি, সরকারের গভর্নমেন্ট ফান্ডিং ছিল আমার সেই সময়। তারপর আমি আমার এইচএসসি কমপ্লিট করি, সেটাও আমি আবার সেই রেজাল্ট কন্টিনিউ করি। আমার গোল্ডেন জিপিএ 5 ছিল, এবং মাত্র আমাদের কলেজ থেকে 5 জনের মতো স্টুডেন্ট গোল্ডেন জিপিএ 5 পাই, যেখানে প্রায় 600 to 700 ক্যান্ডিডেট ছিল, পরীক্ষার্থী ছিল। তো তারপর আসলে আমার ইচ্ছা ছিল হয় আর্মিতে যাওয়া, নয়তো বা বুয়েটে, হয়তো বা আইইউটিতে পড়ার। তো আসলে আমি আর্মিতে প্রথম আর্মিতে আমি 72 বিএমএ তে আমি অ্যাপ্লাই করি, বাট আনফরচুনেটলি আমি তখন রেড কার্ড পাই আইসিসবি থেকে। তো আমার তখন মনটা খুব খারাপ হয় যে আসলে আমাকে ওরা এত ভালো রেজাল্ট থাকার পরেও, সবকিছু ঠিক থাকার পরেও আমাকে আসলে তখন যে ভাইবা বুডি ছিল, উনি আমাকে বলছিল যে আসলে সবার জন্য আর্মি না, সো ইউ হ্যাভ সামথিং বেটার ফিউচার, সো তুমি এখানে আসলে কি করবা, এইরকম একটা কথা ছিল। বাট আনফরচুনেটলি আমি তখন রেড কার্ড পাই আইসিসবি থেকে। তো ইন দ্য মিন টাইম আমি তখন বুয়েটে পরীক্ষা দিই এবং আইইউটিতে, ইসলামিক ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিই। তো সেখানে আমার আইআইটিতে অ্যাডমিশন হয়। তো পরবর্তীতে আমি রাশিয়াতে অ্যাপ্লাই করি। সেই সময় রাশিয়াতে, চায়নাতে এবং টার্কিতে আমি অ্যাপ্লাই করি গভর্নমেন্ট স্কলারশিপের জন্য, মিনিস্ট্রি অফ এডুকেশনের মাধ্যমে। তখন আমি চায়না থেকে এবং আপনার রাশিয়া থেকে আমি স্কলারশিপ অফার পাই। তারপর আমি সিদ্ধান্ত নেই যে না, আমি আসলে তাহলে বাইরে চলে যাব, বাইরে পড়াশোনা করবো। যেহেতু বাংলাদেশে আমার কিছুই হলো না, আর্মিতে হলো না, তো আমি আসলে দেশেই থাকবো না, এরকম একটা চিন্তা ছিল আমার। আমার খুব ইচ্ছা ছিল আর্মি পার্সন হওয়ার, তো সেটা হয় নাই। তারপর আসলে আমার ফ্যামিলি থেকে একটা বাধা ছিল, তারা আমাকে বলছিল যে তুমি আইআইটিতে পড়াশোনা করো, বাংলাদেশে পড়াশোনা করো, বাইরে যাওয়ার দরকার নাই। আসলে আমি তাদেরকে বুঝাইতে পারি না যে আই হ্যাভ গট স্কলারশিপ ফ্রম মিনিস্ট্রি অফ এডুকেশন, তো আমি আসলে ভালো একটা ক্যারিয়ার আছে আমার ওইখানে। বাট তারা কোনোভাবেই বুঝতে পারছিল না। তখন তারা মনে করছে যে আমি স্টুডেন্ট বিষয়ে যাচ্ছি, কি করব এখানে না করব। ইভেন আমাকে তারা পাসপোর্টের জন্য যে টাকাটা আমার বাবা তখন আমাকে দেয় নাই, তখন আমার মা 3000 to 4000 টাকা আমাকে দেয় যে বাবা তোমার তো সবকিছু পেপারস হয়ে আছে, তোমার এটার জন্য আটকে আছে, তাহলে পাসপোর্ট করো। তখন আমি পাসপোর্ট করি। করার পর আমি সবকিছু প্রসেস করে মিনিস্ট্রিতে জমা দিই, এখান থেকে ইন্টারভিউ নেয়। তারপর আসলে লাস্ট ফাইনালি আমাদের যেটা ভিসা দেয় গভর্নমেন্ট, এবং সেখানে আমি রাশিয়াতে যাই পড়াশোনা করার জন্য। তো এটা ছিল আমাদের রাশিয়ার জার্নি আর কি, বাইরে আসার জার্নি। আসলে প্রথম দিকে খুবই একটা টাফ একটা সময় ছিল, আমার কষ্ট ছিল যে কোনো সাপোর্ট ছিল না, আসলে ফ্যামিলি থেকেও সাপোর্ট ছিল না, কারো থেকে সাপোর্ট ছিল না। আর তখন কিন্তু এত ইন্টারনেটও ছিল না যে আমি কারোর সাথে কিছু শেয়ার করতে পারবো, কেউ হয়তো আমাকে বুঝাতে পারবে বা আমার ফ্যামিলিকে তারা কনভিন্স করতে পারবে যে না, সে একটা ভালো কিছু করতে পারবে সেখানে যাওয়ার পর। সো রাশিয়াতে পড়াশোনা কন্টিনিউ করলাম মস্কো স্টেট অটোমোবাইল এন্ড রোড টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে। তখন আসলে যাওয়ার পর প্রথম তো আসলে খুবই কঠিন ছিল সময়টা, যেহেতু প্রচুর ঠান্ডা ছিল। আমি যখন প্রথম সেপ্টেম্বরে যাই আর কি রাশিয়াতে, তো আমার মনে হয়েছে যে কি আমাকে ফ্রিজের ভিতর ঢুকাই দিছে, জাস্ট ফ্রিজের ভিতর। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন না, ছিল। আমরা তো জানি পৃথিবীর সবচেয়ে ঠান্ডার জায়গা হচ্ছে সাইবেরিয়া।
সাইবেরিয়াতে তো আর ছিলেন না। সাইবেরিয়াতে ছিলাম না, বাট সাইবেরিয়া তো আরো ঠান্ডা। আমি ছিলাম আসলে প্রথমে ছিলাম ক্রাসনোদারে, কুবান, এটা কুবান ছিল, ক্রাসনোদার কুবান স্টেট টেকনিক্যালে আমার ফাউন্ডেশন কোর্স ছিল। পরবর্তীতে আমি মস্কোতে যাই, মস্কো স্টেট টেকনিক্যাল অটোমোবাইল রুট টেকনিক থেকে পড়াশোনা করি। আসলে তখন মস্কোতে আসলে ঠান্ডা ছিল 2013, 14, 15, তখন আসলে ওয়েদারটা অনেক অনেক ঠান্ডা ছিল তখন মস্কোতে বা রাশিয়ার। এখন আমি যতটুকু জানি যে ওয়েদার কিন্তু আর ততটা ঠান্ডা না, যেটা আমি 2017-এ আমি -36 আমি সার্ভাইভ করছি এখানে, -36 ছিল। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি হয়তো ডিপ ফ্রিজের ভিতর, তখন আমার আসলে আমি স্টুডেন্ট ছিলাম, আমার গাড়ি ছিল না, তো আমার বাস ইউজ করতে হইতো তখন। তো আমার এরকম হচ্ছে যে আমি আমার হোস্টেল থেকে ইউনিভার্সিটি যাচ্ছি, আমার বাসে উঠতে হবে, সো আমি আই ওয়াজ জাস্ট রানিং টু ক্যাচ দ্য বাস। আমার জাস্ট রান করতে হয়েছে এখানে, না বাইরে দাঁড়ানোর মতো যে দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ অপেক্ষা করবো সেটার পরিস্থিতি ছিল না। তো সেই সময়টা আমার খুবই কষ্ট ছিল, বাট ইনশাল্লাহ যেটা পরে আমি আবার অপরচুনিটি পেলাম এখানে পোল্যান্ডে, তখন আমি চিন্তা করি না রাশিয়াতে আর থাকা যাবে না, এই ঠান্ডার মধ্যে থাকা যাবে না, আমি থাকলে আর কিছুদিন পরে হয়তো মারাই যেতে পারি। পোল্যান্ডে কি রাশিয়ার চেয়ে নিউমোনিয়ার একটা প্রবলেম হয়। ঠান্ডা কম? পোল্যান্ডে কি রাশিয়ার চেয়ে ঠান্ডা কম? আমরা জানি অ্যান্টার্কটিকার পাশে পোল্যান্ড, খুবই ঠান্ডা। পোল্যান্ডে তো আসলে আপনার সেন্ট্রাল ইউরোপের মধ্যে পড়ছে, সেন্ট্রাল ইউরোপে আপনার বা ওয়েস্টার্ন ইউরোপের দিকে আপনার ওয়েদার অনেক, এখানে ঠান্ডা খুবই, রাশিয়ার সাথে যদি কম্পেয়ার করি অনেক ভালো ওয়েদার এখানে, যেটা আমাদের উইন্টার আমরা হয়তো -10 পর্যন্ত ফিল করতে পারি এখানে, যেটা রাশিয়াতে -25 টু -30 চলে যায়, যেটা আপনার মস্কো বা আমাদের যে সাউদার্ন পার্ট যেটা। আর যদি আমরা সাইবেরিয়ার কথা চিন্তা করি বা উরালের কথা চিন্তা করি, সেখানে তো -50 -55 পর্যন্ত চলে যায়। তো সেটা কল্পনা করা যায়। জানতে ইচ্ছা করছে, এই যে আপনি যখন বিদেশে পড়াশোনা করতে যাবেন শুনে আপনার বাবা আসলে কোন রকম সাহায্য তো করলেনই না, বরং তিনি অনেক দুশ্চিন্তায় ছিলেন, ছেলে কোথায় যাবে, কি করবে, এই দুশ্চিন্তাটা খুব অস্বাভাবিক না? এখন আপনি যখন মানে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনার পোল্যান্ডে আপনার নিজের ব্যবসা বাণিজ্য রয়েছে, একটা ইঞ্জিনিয়ারিং পেশার পাশাপাশি আমি যতখানি জানি স্টুডেন্ট কনসালটেন্সি করেন। এটা পেশাটা বাংলাদেশে, এটা আমার বাংলাদেশে, আর এমনিতে যেটা আমি এখানে প্রকৌশলী হিসেবে জব করছি আর কি। জি, এমনিতে এখন আপনার বাবা কি বলেন? না এখন তো খুশি, এখন তো উনি গর্ব করে যেটা যে আমার ছেলে পড়াশোনা করছে বাইরে। আসলে আমার ফ্যামিলিরও তেমন যেটা আসলে ফাইন্যান্সিয়াল যেটা সাপোর্ট, আমার ফ্যামিলি বা আমার বাবার কখনোই এত সামর্থ্য নাই যে সে তার ছেলেকে এত টাকা পয়সা দিয়ে বাইরে পড়াবে, সেটা সে কখনো কল্পনা করতে পারে নাই। কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, কেউ যদি ইচ্ছা থাকে তার পড়াশোনা করা, তাহলে টাকার প্রয়োজন হয় না। সে কিন্তু তার যদি মেধা থাকে, সে যদি পড়াশোনা করতে চায়, যেটা অনেক সময় মানুষ এক্সকিউজ দেয় যে না আমার বাবার সামর্থ্য নেই যে আমাকে অনেক টাকা দিয়ে পড়াবে, সেটা বাংলাদেশে হোক বিদেশে হোক, কিন্তু কেউ যদি সে হার্ড ওয়ার্কার হয়, পরিশ্রমী হয়, তো এটা খুবই সম্ভব। এটার একদম যদি জ্বলন্ত যদি কোনো উদাহরণ থাকে সেটা হচ্ছে আমি। কারণ আমার বাবার এত টাকা পয়সা দরকার হয় না আমাকে পড়াশোনা করানোর জন্য, কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি কিছু করব, আমি কিছু করতে চাই, যেটা আমি এখনো চেষ্টা করছি যে আমি আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার দেশের জন্য ইন ফিউচার, যেটা আমি তাদের আমার ইকোনমি, আমার গভর্নমেন্ট, সেখানে যেন আমি অবদান রাখতে পারি। তো আমি শুধু পড়াশোনা করি তা না, কিন্তু আমি আমার অবসর সময়টা আমি বিভিন্ন বাংলাদেশের যারা স্টুডেন্ট থাকে, বিভিন্ন কমিউনিটি, আমাদের রাশিয়াতে স্টুডেন্ট, তাদের সাথে আমি কথা বলি, তাদের কেরিয়ার গাইডলাইন করি, যেটা স্যাটারডে এবং সানডেতে আমার অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকে আমার স্টুডেন্টের সাথে। তো তাদেরকে আমি চেষ্টা করি যে একটা ভালো কেরিয়ার গাইডলাইন যেন তারা পায়, যেটা আমি ইন 2012-এ যেটা আমি পাইনি, যেটা আমার সমস্যা ছিল, যেটা আমি পাচ্ছিলাম না, কারণ আমি আশেপাশে কাউকেই পাই না যে আমি কিছু একটা শেয়ার করবো। এবং আমি যখন রাশিয়াতে প্রথম যাই, আমি যখন এয়ারপোর্ট থেকে নামি, এরকম কিছু ছিল না যে কেউ আমাকে এসে রিসিভ করবে, হ্যাঁ, বা আমি কোথায় যাচ্ছি, আসলে কোন শহরে যাচ্ছি। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, একজন রাশিয়ান আমাকে পিক করতে আসছিল মিনিস্ট্রি অফ রাশিয়ার এডুকেশন মিনিস্ট্রি থেকে। সে আমাকে বলছে সে তো রাশিয়ান, ইংলিশ পায় না, আমি হচ্ছে রাশিয়ান পাই না। তো সে আমাকে বলছে যে আমাকে একটা ট্রেনে উঠাই দিছে, বলছে যে তুমি সকালে পৌঁছাবো। আমি এতটুকু বুঝছি যে আমি আই উইল রিচ বাই দ্য মর্নিং সেখানে। তো সকাল তো হলো, সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, রাত হচ্ছে, আমার ট্রেনের যে আমার ডেস্টিনেশন তো আর আসে না। তখন আমি প্রায়, ওইটা আমার জার্নি ছিল প্রায় 27 আওয়ার্স এর জার্নি, এবং পুরো ট্রেনে এমন কেউ ছিল না যে ইংলিশ পারে, এবং আমি মনে হয় একটা ফরেনার ওইখানে ছিলাম। সবাই আমাকে দেখছে যে আমি একজন বিদেশি, সেখানে আমি কিছু বলতে পারছি না তাদের, তারা কিছু বলতে পারছে না আমাদের, বাট রাশিয়ান পিপলস আর সো হেল্পফুল। তো তারা আসলে চেষ্টা করছে আমাকে যে কোনোভাবে সহযোগিতা করার জন্য। আসলে আমি কোথায় যাচ্ছি, আমার ফুড, যেমন খাবার, আমার কাছে ডলার ছিল, আমি খাবার কিনতে পারছি না, তখন আপনার যে ট্রেনের যে ক্রিউ ছিল তারা কিন্তু আমাকে মানে ফ্রিতে খাবার দেয়, যে তোমার জন্য এটা নিয়ে আসে, তুমি খাবার, তুমি এটা খাও। তারপর
আমাদের যারা আমার পাশে যারা ছিল তারা কিন্তু তাদের যে খাবার ছিল সেখান থেকে কিন্তু আমাকে তারা ফুড দেয় আর কি। তো রাশিয়ান পিপলস, আমার লাইফে যে রাশিয়াতে আমি ছিলাম, আমি কখনোই যে রেসিজম এটা কখনো ফিল করি নাই। আমার দেখা যে খুব ভালো, যেটা আমাদের একটা ধারণা আছে যে রাশিয়ান মানুষরা রেসিস্ট হয় বা তারা আমাদের ফরেনার ফ্রেন্ডলি না, বাট তারা খুবই খুবই ফ্রেন্ডলি একটা কমিউনিটি, একটা আমি মনে করি আর কি। তো এই আর কি, তো এভাবে আর কি আমার রাশিয়ার জার্নি ছিল, রাশিয়ার জার্নি। হ্যাঁ, খুব সহজ ছিল না, বুঝতেই পারছি। আমরা শুধুমাত্র আমরা যে ছোটবেলায় ভাব সম্প্রসারণ পড়েছি ইচ্ছাই শক্তি, সেই ইচ্ছা শক্তি দিয়ে আপনি আসলে পড়ালেখা করেছেন। একেবারে সেলফ মেড মানুষ বলতে যা বোঝে, আমার মনে হয় রাজ আমাদের সেরকমই, এবং রাজকে নিয়ে আমরা অবশ্যই অনেক গর্বিত। নিজে যে কষ্টগুলো করেছে রাজ, সেগুলো আসলে আমার ইচ্ছা আছে যে আমি আরো সামনে যাব। আমি অলরেডি আরেকটা স্কলারশিপের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটা পেয়ে গেছি। সেটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের উপর। তো আমার ইচ্ছা আছে যে আমি সাথে ম্যানেজমেন্ট পড়বো। এটা হচ্ছে কোম্পানি এন্ড এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি এন্ড গভর্নেন্স ম্যানেজমেন্ট। তো আমার ইচ্ছা আছে ইন ফিউচার যখন আমি বাংলাদেশে যাব, আমার ইচ্ছা নাই যে আমি এখানে অনেকদিন স্টে করব। যদি আমার কখনো অপরচুনিটি হয় আমি আমার বাংলাদেশে ফিরে যাব। সেখানে গিয়ে বাংলাদেশের যে ডিজিটাল যেই মার্কেট আছে সেখানে, বা আমাদের গভর্নমেন্টের যে একটা উদ্যোগ আছে যে বাংলাদেশকে ডিজিটাল করার, চলে যাই, নিজের পায়ে কিছু করতে পারি, মানে আমি যদি একটা বিজনেস বা কিছু স্টার্ট করতে পারি বা যেটাই করি না কেন, তারপর আল্লাহ কপালে যা রেখেছে তা তো হবেই। যদি কখনো ফিরে আসতে হয় অবশ্যই আসবো, যেহেতু আমার ফ্যামিলি এখানে থাকে। হ্যাঁ রিয়া, এমনিতে সবাই বলে যে ছোটবেলায় প্রবাসী আসলে অ্যাডজাস্ট করা খুব সহজ হয়ে যায়, বরং যারা একটু বেশি বয়সের দিকে আসেন, 30-এর পরে কিংবা 40-এর পরে আসেন, তাদের জন্য অনেক ডিফিকাল্ট। এত ছোটবেলায় এসেও বাংলাদেশের জন্য এত ভালোবাসা, এত টান, কারণটা কি? কারণটা এক্স্যাক্টলি কি কারণে এরকম হয়েছে সেটা বলতে পারবো না। তবে আমার যেটা মনে হয়, আমি যখন বাংলাদেশে ছিলাম খুব ছোট বয়সে, তখন আমার সাথে দাদু ফুপু সবাই আমরা একসাথে থাকতাম। সো সেখান থেকে যখন আমি 6-এ উঠি, আই গেস অ্যাডমিশনের জন্য বই খাতাও কেনা হয়ে গিয়েছে। এমন সময় আব্বু বললো যে তোমাদের ভিসা হয়ে গেছে, তোমরা চলে আসবে। তো এটা শোনার পর আমার খুব বেশি একটা যে ভালো লেগেছিল তা না, একটাই খুশি লাগছিল যে আব্বুর সাথে থাকবো একসাথে, সবাই মিলে ফুল ফ্যামিলি থাকতে পারবো, এটা একটা ভালো লাগা ছিল। এছাড়া সবসময় মনে হতো যে আম, এখানে আসার পর মনে হতো কোথায় আসলাম। কারণ এত কোয়াইট একটা দেশ, আশেপাশে খুব বেশি যে শব্দ, বা বাংলাদেশে যেরকম ছিলাম সবার মাঝখানে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, দাদু ফুপু সবার সাথে একসাথে, এখানে এসে একদমই একা হয়ে গেলাম। তারপর আমি যে স্কুলে পড়তাম, আমার স্কুলে এশিয়ান বলতে আমি একাই ছিলাম, বাংলাদেশি তো বাদই দিলাম, ইন্ডিয়ান বলেন বা যে কোনো দেশি বলেন, কেউই ছিল না, আমি একা ছিলাম। তো ওদের জন্য এটা খুব নতুন ছিল যে আচ্ছা অন্য দেশের একটা মানুষ, প্লাস আমার জন্য একদমই ডিফারেন্ট ছিল, বিকজ আমি একা, আর কেউ নাই। তারপর সেখান থেকে শুরু করা, খুব বেশি ভালো ইংলিশ যে জানতাম তখন তাও না। তারপর আস্তে আস্তে ওইটাও এক ধরনের স্ট্রাগল কিন্তু। সো সেখান থেকে আমার প্রাইমারি স্কুল 6 শেষ করার পরেই সেকেন্ডারি স্কুলে চলে গেলাম আমি। তো সেখানে সবাই নতুন, একদম নতুন ফ্রেন্ডস হবে, সবকিছু তেমন বেশি একটা কথাও বলি না, লজ্জা পাই। সবকিছু মিলে পড়াশোনার মানে বাংলাদেশের ওয়েটা একরকম, সারা দিন টিচার থাকতো বাংলাদেশে একটার পর একটা।
এখানে দেখলাম যে না, হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, তোমার পড়া তুমি পড়ে আসবে বাসার থেকে। সো তখন মনে হতো যে ওকে, এটা কিভাবে পসিবল, এখন তো এখানে টিচারও নেই, কাকে জিজ্ঞেস করব। তো সেখান থেকে পড়াশোনা করে তারপর বাংলাদেশে যখনই সামার ভ্যাকেশন হতো আমি চলে যেতাম, কারণ আমার কথা হচ্ছে যে 3 মাস আমি এখানে থাকবো না, বাংলাদেশে যাব। তো আব্বু তখন আব্বু আম্মু বলতো আর কি যে তোমাকে আসলে বাংলাদেশে বিয়ে দিয়ে ওইখানেই সেটেল করতে হবে, কারণ তুমি তো এখানে থাকার মতো না। তো তারপর দেখলাম যে পড়াশোনা যতদিন করেছি ততদিন একটা এক্সকিউজ ছিল যে তোমার ফিরে আসতে হবে। তারপর যখন ওটা শেষ হলো, তারপর চিন্তা করলাম আব্বু আম্মু বলবে যে তোমার ইনকাম সোর্সটা কি। রিয়া, আমার কাছে খুব জানতে ইচ্ছা করছে, এটা সাধারণত আমরা এই অভিজ্ঞতাটা খুব কম সময় শুনতে পাই। এই যে ক্লাস 6 মানে একেবারে কিশোর বয়সটা শুরু হয়েছে, এরকম একটি সময়, এমনিতেই এই বয়সটা যে কোনো মানুষের জন্য খুবই ক্রিটিক্যাল, একেবারেই কিশোর বয়স এটি, সব টিনেজার। সেই একটি বয়সে কিভাবে করে মানে তারপরও যে আপনি বলছিলেন যে ইংলিশটা যে খুব ভালো পারতেন তা না, কিভাবে করে, এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। একদিকে নিজের বয়সের চ্যালেঞ্জ, আরেকদিকে নতুন পরিবেশের চ্যালেঞ্জ। সবচেয়ে কঠিন কোন সময়টি আপনার মনে হয়েছে যে অনেক সময় মানুষ অ্যালুফ হয়ে যায়, এই সময়টাতে এসে আইসোলেটেড হয়ে যায়, এরকম কিছু হয়েছিল? খুব চ্যালেঞ্জিং ছিল, বিকজ আমি যখন যেটা বললাম যে 6-এ আমি বাংলাদেশে ভর্তি হব এমন অবস্থায় চলে আসি, সেটা ছিল জানুয়ারির দিকে। তো তারপর আস্তে আস্তে দেখা গেল যে সবকিছু মিলে মার্চ এপ্রিলের দিকে আমি আসি এখানে। তারপর এপ্রিল মে জুন 3 মাস পর, 4 মাসের পরেই হচ্ছে আমি তাহলে 6-এ উঠবো, ক্লাস 5, মানে জাস্ট 3-4 মাস বাকি ছিল। সো স্কুল থেকে বললো যে ওকে দাও স্কুলে, সো ও ইউজ টু হবে আর কি এগুলোর সাথে। তারপর ফার্স্টে চ্যালেঞ্জিং ছিল হচ্ছে ইউনিফর্ম। বাংলাদেশে আমি আইডিয়াল বলেন বা ন্যাশনাল আইডিয়ালে ছিলাম আমি, সো আমাদের ঘুমটা দিয়ে স্কুলে যেতে হতো। সো সেখান থেকে একদম স্ট্রেইট আমাকে স্কার্টে নামাই দিল। সো আমার কাছে মনে হচ্ছিল যে ওকে, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। এটা কি স্কার্ট কি ছিল আইরিশ চেক যেটি, ওইটা? না, আমারটা ছিল নেভি ব্লু কালারের। আর আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম সেই কয়দিন ছিল হচ্ছে যেটা মেরুন কালারের স্কার্ট, আর এটা যে খুব লং স্কার্ট তাও না। তো প্রথম কয়দিন আমি স্কুলে যাওয়ার আগে ইউনিফর্ম দেখে চিন্তা করছিলাম এটা আমি পরবো কিভাবে। তো তারপর হচ্ছে ভাবলাম ওকে ঠিক আছে, যাই হোক, আব্বু আম্মু বুঝালো যে তোমার স্কুলে যাও, সবকিছুর সাথে তুমি ইউজ টু হয়ে যাবা। তারপর স্কুলে যাওয়ার পরে দেখলাম যে আমার ক্লাসে একমাত্র মনে হয় আমি, আমার কালার, আর সবাই সাদা। সো তারপর খেলাম আরেকটা ধাক্কা। তখন চিন্তা করলাম ওকে, তারপর আমাদের এখানে দেখা যেত এক একটা ক্লাসের এই জায়গাটার প্রাইমারি স্কুলগুলো হচ্ছে যে 5-6 একসাথে বসায় বা 2-3 একসাথে। সো আমাদের ছিল একটা টিচারই সারাদিন ক্লাস নিচ্ছে। তো আমি বললাম কি ব্যাপার, টিচার চেঞ্জ হয় না কেন, একটা টিচারই সারাদিন ক্লাস নিবে। তো এগুলো আর কি স্কুল লাইফের আমার প্রথম দিকে খুব বেশি স্ট্রাগল করেছি এগুলো নিয়ে। তারপর বাসার দিকে যেটা ছিল হচ্ছে কোনো ফ্রেন্ড নেই, কেউ নেই। ইভেন এমনও একটা ফানি ঘটনা আছে যে আব্বু আম্মু দুইজনই দেখা যাচ্ছে রেস্টুরেন্টে চলে যাচ্ছে, বাসায় একদম একা, টিভিতে দেখার কিছু নাই। সো আমি জাস্ট ফার্স্টে চিন্তা করলাম বাংলাদেশে কল দিব কিভাবে। সো বাংলাদেশে কল দিয়ে আমি ভাবলাম যে 0181 বা 71 দিয়েই নাম্বার শুরু হয়। তখন আমার ধারণা ছিল না যে কান্ট্রি কোড 0088 ইউজ করতে হবে। তো এখন দেখি বাংলাদেশে কল যায় না, তো আমি ভাবছিলাম ফ্রেন্ডদের বা দাদু ফুপুকে কল দিব। তারপর একজন আমাকে বললো যে তুমি 0088 ইউজ করতে হবে। তারপর আমি ল্যান্ড ফোন দিয়ে 0088 দিয়ে ফোন করে মানে বাংলাদেশের দাদু ফুপু সবাইকে কল করলাম। সো 1 মাস পরে আমার বাবা বলে তুমি কি ল্যান্ড ফোন ইউজ করেছো? আমি বললাম যে হ্যাঁ। বলে যে দেখো আমাদের বিল আসছে, হ্যাঁ 600 ইউরো বিল আসছে। তো আই ওয়াজ লাইক ওকে। তো ওইখান থেকে আস্তে আস্তে তারপরে চিন্তা করলাম যে না, আসলে আমার নিজের বন্ধু নিজেরই হতে হবে, একাই থাকতে হবে, এখানে কিছু করার নাই। তারপর কিছু ব্রাজিলিয়ান ফ্রেন্ড ছিল, আস্তে আস্তে ফ্রেন্ড হলো, একটু একটু ইংলিশ শেখা শুরু করলাম। তারপর কিন্তু আপনি দেখবেন যারা 12-13 বছরে আসে অনেকে হয়তো এখন বাংলাও বলতে পারে না, অনেকেই আছে এরকম। কিন্তু আমার আমি খুব আশ্চর্য হচ্ছি, রিয়া এত সুন্দর বাংলা বলছে। আমার না শেষ হবে, আমার গল্পগুলো শুনতে খুব ভালো লাগছিল।
তো বাংলাদেশে যাওয়ার একটা ইচ্ছা বা বাংলাদেশ আমি সবসময় করি এরকম, আর ছোটবেলা থেকে এরকমই ছিলাম। বুঝতে পেরেছি রিয়া, থাকার জন্য আমাদের আরো অনেক কিছু জানার ছিল। রাজকেও একটু দেখতে চাই, দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমি জানি দুজনের একেবারে বয়সে তরুণ, তার মধ্যে একা, কাউকে বলছি না, গোপন গোপন বললাম। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। নিশ্চয় অন্য কোনো দিন আমরা আরো গল্প শুনবো, কারণ তাদের আরো অনেক অভিজ্ঞতা রয়েছে, একেবারে তরুণ বয়সের অভিজ্ঞতা। সুতরাং সেটি আমাদের অনেক বাংলাদেশে যারা তরুণ প্রবাসী হতে চায় তাদের অনেককেই সেই এই রিয়ার অভিজ্ঞতা সহায়তা করতে পারে। দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। জি দর্শক, আপনাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, এবং যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করছি, এবং সেই সঙ্গে নিশ্চয়ই থাকবেন টিভিএন 24 এর সঙ্গে। ভালো টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।